নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা দেখতে পাচ্ছি, পূর্ণিমা তো সমস্ত বউদেরকে দিয়ে কাজ করাবে না, তাদের হাতের নখ খারাপ হচ্ছে, তাদের হাত খারাপ হচ্ছে, কাজ করাবে পূজাকে দিয়েই। পূজার বাবা মানে শ্বশুরমশাই বলছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলছে এত নিষ্ঠুর হয়েও না। তখন পূর্ণিমা বলছে, আমি তো বুঝে পাচ্ছি না ঘরের কাজের সাথে নিষ্ঠুরতার কি সম্পর্ক। পূজা বলছে, থাক না বাবা, আমি করে দিচ্ছি। এই বলে কাপড় জামাগুলো হাতে তুলে নেয়, বলে না তুই কিচ্ছু করবি না। পূর্ণিমা তো বলেই যাচ্ছে ওর আর ওর বরের তো কোনো কন্ট্রিবিউট নেই, তাই ওরাই করবে। বলে আচ্ছা পূর্ণিমা, সবসময় ওদের এত টাকার খোটা দাও কেন? হ্যাঁ, ওরা বেশি কিছু দিতে পারে না, কিন্তু বাড়ির সব কাজ তো ওরাই করে। বাড়ির কাজ করাতে কোনো সম্মান নেই? বাড়ির মেয়ে বউরা বাড়ির কাজ করাতে কোনো টাকা পায় না বলে ওদের সম্মান নেই? আমার মা, তোমার মা, এই সমাজের সমস্ত মহিলারা যেরকম পরিশ্রম করে, সেটা কি ফাও? সেটাকে কোনো কন্ট্রিবিউশন মনে করো না তুমি? এই পরিশ্রমটা তারা যদি বাড়িতে না করে বাইরে কোথাও করতো, তাহলে ওরা একটা পারিশ্রমিক পেত। কিন্তু সেটা কি ওরা এখানে পায়? পায় না তো। মহারাজও সেখানে আসে, মহারাজ শুনতে থাকে সব কথা। তাই অন্ততপক্ষে টাকার জন্য ওদেরকে বারবার অপমান করো না। পূর্ণিমা তখন বলছে, পারিশ্রমিক? দাঁড়াও। ব্যাগ থেকে তখন 100 টাকার একটা নোট বের করে পূজার মুখে ছুঁড়ে মারে। পূজার কিন্তু এটা মোটেও ভালো লাগে না। পূজা কাঁদতে শুরু করে দেয় আর কি। মহারাজ চিৎকার করে বলে ওঠে, পূর্ণিমা মুখার্জি। মহারাজের বাবা বলছে, পূর্ণিমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পূজা আর দাঁড়িয়ে না থেকে সমস্ত কাপড় জামা নিয়ে সেখান থেকে চলে যায়। মহারাজ সেই টাকাটা তুলে টাকাটাকে প্রণাম করে নিজের কাছে রাখে আর বলে পূর্ণিমাকে যে খুব ভুল করলেন, বড় ভুল করলেন। আপনি পূজাকে কলেজ যেতে না দিয়ে এই অপমানটা করে বাড়ির কাজ করতে দিয়ে খুব বড় ভুল করলেন। এই ভুলগুলোর পরিণাম কিন্তু আপনাকে ভুগতে হবে, এটা মহারাজ মুখার্জি আপনাকে জানিয়ে রাখলো। এরপরে মহারাজ পূজার কাছে চলে যায়। এদিকে চিয়া বলছে, আমি যদি আগে জানতাম যে এরকম একটা কাণ্ড হবে বাড়িতে, তাহলে কখনো বলতাম না যে ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে। এই বলে চিয়া ওপরে চলে যায় রেগে। এদিকে তো মহারাজ পূজাকে বারণ করতে এসছে, তুমি ওঠো ওঠো বলছি, ওঠো, তোমাকে কলেজ যেতে হবে। পূজা বলছে, দাঁড়াও না, এই কাজগুলো কমপ্লিট করেই তো আমি চলে যাব। মহারাজ বলছে, না, কিচ্ছু করতে হবে না, তোমাকে এই দাসীবৃত্তি একদম করতে হবে না, তুমি চলো এখান থেকে। পূজা তো কোনো কথাই শুনবে না। মহারাজ বলছে, তুমি শুনবে না তো, তুমি শুনবে না তো? বলে, না আমি শুনবো না। এবার বলে, ঠিক আছে, আমিও তাহলে কাপড় কাচবো। পূজা বলে, তুমি কি করছো বলো তো? এই বলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পূজা কি করে, সার্ফের ফ্যানাগুলো নিয়ে মহারাজের মুখে দিয়ে দেয়। এরপর মহারাজ দেখছে পূজা তো কিছুতেই কথা শুনছে না। বলে, ঠিক আছে, তুমি শুনবে না তো, দেখো এবার আমি কি করি। বলে মহারাজ উঠে চলে যায়। যাওয়ার আগে বলে যায়, এমন একটা ব্যবস্থা করবো যে পূর্ণিমা মুখার্জি আর কিছু করতে পারবে না। এরপর ঘরে গিয়ে টাকা গুনছে। বলে, বাহ, অনেকটা হয়েছে, আর 4টা অ্যাম্বুলেন্স হলে হয়ে যাবে। পূজাকে কিছু একটা সারপ্রাইজ দেবে, এটা ঠিক করেছে। আর পাশ থেকে কিন্তু মহারাজের ঘরে উকি দিয়ে প্রিয়াঙ্কা আর সোমনাথ কিন্তু সবটা শুনছে। এরপরে মহারাজ চলে যায় ব্যাটারির কাছে। ব্যাটারিকে গিয়ে সেই টাকাটা দিয়ে কিছু একটা করতে বলে। তখন ব্যাটারি বলে যে, আপনি সারপ্রাইজ দেবেন তো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। এদিকে মহারাজ চলে যাওয়ার পর প্রিয়াঙ্কারা বলছে, এই অ্যাম্বুলেন্সের টাকায় খুব উঠছে, এটাকে বন্ধ করতে হবে। সোমনাথও একই কথা বলছে। ব্যাটারিকে বলছে, মহারাজ কাজটা কিন্তু শান্ত মনে করবি, আর আজ থেকেই শুরু করে দে, তাহলে শিবরাত্রি আস্তে আস্তে ওকে সারপ্রাইজ দেবো, দারুণ হবে ব্যাপারটা। ব্যাটারিও বলে, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। এদিকে সোমনাথ অন্যরকম গলা করে পেশেন্ট পার্টি সেজে মহারাজকে ফোন করেছে আর একটা জায়গায় আসতে বলছে। মহারাজও ভাবে যে পেশেন্ট পার্টির ফোন এসছে, অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হবে, ওই জন্য মহারাজ ব্যাটারিকে বলে রওনা হয়ে যায়। সোমনাথ বলছে মহারাজকে, আয় আয়, এবার আয় তুই, তারপর হচ্ছে তোর। দিয়ে এই বলে এবার সোনাকে ফোন করেছে, মানে তার সোনাকে, প্রিয়াঙ্কাকে। বলে যে মহারাজ যাচ্ছে। প্রিয়াঙ্কা বলে, হ্যাঁ হ্যাঁ, আমার সমস্ত ফাঁদ পাতাই আছে, অসুবিধে নেই, আসুক। এই মধ্যে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা যেখানে দাঁড়িয়ে আছে, মহারাজ ওখানে প্রায় পৌঁছে গেছে, আর প্রিয়াঙ্কা এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে। এরপর মহারাজ ওখানে দাঁড়াতে আশেপাশে দেখছে সেরকম কিছু পাচ্ছে না। তখন একজনকে জিজ্ঞাসা করেছে, এখানে জ্যোৎস্না অ্যাপার্টমেন্টটা কোথায় আছে? বলে, ছোট থেকে তো এখানেই বাস আমার, এমন নামে তো কোনো অ্যাপার্টমেন্ট আছে বলে আমি জানি না। এদিকে মহারাজ তো একটু সামনের দিকে হেঁটে যায়, যে দেখতে, যে দেখে যে কোনো যদি খোঁজ পায়। তখন প্রিয়াঙ্কা বলছে, এটাই সুযোগ। তখন প্রিয়াঙ্কা কি করে, গাড়িতে গিয়ে কিছুর প্যাকেট তার গাড়ির সিটের তলে রেখে দেয় আর কি, ঢুকিয়ে। এরপর ওখান থেকে চলে যায়। এরপর মহারাজ এসে সেই নাম্বারে ফোন করছে, কিন্তু নাম্বারটা সুইচ অফ। তখন মহারাজ ভাবে কেউ বোধহয় তার সাথে মজা করেছে। এরপরে মহারাজ তো সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা ফোন করে সোমনাথকে জানিয়ে দেয়। আর দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা একা নয়, প্রিয়াঙ্কার সঙ্গে আছে রুমেলা চট্টরাজ। সবাই মিলে মহারাজকে ফাঁসানোর প্ল্যান করেছিল। এদিকে তো বাড়িতে পূজা মহারাজের পার্সোনাল ডায়েরি পড়ছে। বলছে, এখান থেকে যদি ওর অতীত সম্পর্কে কিছু জানা যায়, তাহলে কোর্টে প্রমাণ করতে পারবো, আর ওকেও কোর্টে নিয়ে যেতে পারবো আমি। এইটা তো মহারাজ শুনে ফেলে, এসে ডায়েরিটা কাড়িয়ে নেয়। বলে, খবরদার, তুমি যদি এই ডায়েরিটা পড়েছো, নাহলে কিন্তু তোমার সাথে সেটাই আমার শেষ দিন হবে। আমি পরিষ্কার বুঝতে পারছি মিনি গোয়েন্দা, যে তুমি কি করার চেষ্টা করছো। তখন পূজা বলছে, বুঝতে পেরেছো তো পেরেছো, এত কঠিন করে ভাবার কি আছে? মহারাজ বলছে, তুমি নিজের জীবনের উড়ান দাও, আমাকে নিয়ে ভেবো না, আমার জীবন সাজাতে তুমি এসো না।
পূজা বলছে, যদি বলি যে তোমাকে ছাড়া আমার জীবনে কোনো আমি উড়ান দিতে পারবো না, তোমাকে পাকে ফেলে আমি আমার জীবন সাজাতে পারবো না। এবার মহারাজ রেগে যায়, কোনো কথা না শুনে এবার মহারাজ নিজে ব্যাগ প্যাক করতে থাকে, বলে আমি সন্ন্যাস নেব, আমি এখানে আর থাকবো না বলে ঘর ছেড়ে চলে যায়। পূজা তো মহারাজ মহারাজ বলে ডাকছে। এদিকে দেখা যাচ্ছে যে পূজা স্বপ্ন দেখছিল, পূজা ঘুমিয়ে আছে আর ঘুমিয়ে বলছে যেও না যেও না, পাশে মহারাজ ঘুমাচ্ছে। তারপর মহারাজের হাতটা ধরে বলে যেও না যেও না, এই বলে ধরপড়েই উঠে পড়ে। মহারাজ বলছে কি হয়েছে কি হয়েছে, কে এসেছে, চোর না ডাকাত? পূজা বলে তুমি এসছিলে স্বপ্নে, তোমাকে যেই কোটের কথা বলেছি অমনি তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। মহারাজ তো কপালে হাত দিয়ে বলছে হায় কপাল, ঠিক আছে, ভালোই হচ্ছে স্বপ্নে দেখেছো আর স্বপ্নে বলেছো, এটা যদি সত্যি হতো না সত্যি বাড়ি ছেড়ে চলে যেতাম। তখন পূজা বলছে কি, বলে হ্যাঁ ঠিকই। তখন পূজা বলছে না, এত সহজে আমি হার মানবো না, কোর্টে তো আমি তোমাকে নিয়ে যাবই, তোমার মাথার উপরে লাগা দাগ আমি মুছবই। মহারাজ বলছে ধাত, এসব উল্টাপাল্টা কথা ভেবো না তো, যাও পড়তে বসো পড়তে বসো, অঙ্ক কষো, যাও অঙ্ক কষো বলছে। এছাড়া আর কোনো কথা নেই আমার। এরপরে মহারাজ ফ্রেশ হতে চলে যায়। পূজা বলছে কষবো, তবে তবে অঙ্ক বই নিয়ে নয়, তোমার ডায়েরি নিয়ে। আমি সকাল সকাল তোমার ডায়েরি নিয়ে কেন স্বপ্ন দেখলাম, এমনটা বলছে পূজা। কি আছে এমন ওই ডায়েরিতে? এরপরে পূজা মহারাজের ডায়েরি নিয়ে পড়তে বসেছে। সেই ডায়েরিতে লেখা আছে কোনো একটা ছোট ছেলের কথা, যে সেই ক্লাস 1-এ পড়তো, মহারাজ তাকে খুব ভালোবাসতো, একদম ভাইয়ের মতো, তার সাথে টিফিনও শেয়ার করে খেত। তার নাম হচ্ছে, তাকে সবাই ওরা কুট্টুস বলে ডাকতো, আর নাম ছিল তার রাহুল, আর তার দাদু তাকে ভালোবেসে নাম দিয়েছিল রোহন। পূজা বলছে রোহন এই নামের ছেলে ওনার স্কুলেও পড়তো, আর আমার বন্ধু হওয়াটা, মানে আমার বন্ধুর নামও রোহান, এটা কি শুধুমাত্র কাকতালীয় না অন্য কোনো ব্যাপার? কলেজেও তো দেখছিলাম ওই রোহান মিস্টার মাথা গরমকে দেখে কেমন একটা যেন করছিল। বলছে শুধু মিস্টার মাথা গরমের সাথেই নয়, বাড়িতে এসেও তো ওদেরকে দেখে ওদের নাম শুনে কেমন একটা করছিল। পূজা বলছে তার মানে কি এর পেছনে কোনো, মানে এদের সঙ্গে সংযুক্ত কোনো সুতো আছে যা যা ওদেরকে এক সূত্রে বেঁধে রেখেছে? বলে কি এই রোহনই সেই রোহন, এমনটা ভাবছে পূজা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হবে আগামীকালকে তোমাদের সাথে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।